Hello students, welcome to Rise Eyes YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today is in our deep analysis, we are going to discuss Naxalism in India. আজকে এই নাক্সালিজম নিয়ে কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারে এসছে এবং আমরা জানি কালকে হোম মিনিস্টার অমিত শাহ পার্লামেন্টে স্পিচে কিন্তু তিনি বলেছেন যে আমরা অলরেডি নক্সাল মুক্ত ভারতে পৌঁছে গেছি এবং এটা অফিসিয়ালি ডিক্লারেশন এটা বাকি রয়েছে। তো নাক্সালিজম টপিকটা ইউপিএসসির দিক থেকে তো ইম্পর্টেন্ট, কারণ সেভারাল টাইমস কিন্তু ইউপিএসসি এই টপিকের উপরে কোশ্চেন করেছে। যদি আমরা দেখি 2022-তে, তাহলে এই কোশ্চেনটা এসছে, দেখুন, নাক্সালিজম ইজ এ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্টাল ইস্যু ম্যানিফেস্টিং অ্যাজ আ ভায়োলেন্ট ইন্টারনাল সিকিউরিটি থ্রেট। কি বলছে যে এটা একটা বলছে সোশ্যাল ইস্যু, একটা ইকোনমিক ইস্যু, একটা ডেভেলপমেন্ট ইস্যু, যেটা কিন্তু ইন্টারনাল সিকিউরিটিতে থ্রেট ক্রিয়েট করছে। ইন দি কনটেক্সট, ডিসকাস দ্য এমার্জিং ইস্যুস অ্যান্ড সাজেস্ট মাল্টিলেয়ার স্ট্র্যাটেজি। কি বলছে যে ইস্যুস কি আছে, মানে এই নাক্সালিজম ট্যাকেলে ইস্যুস কি আসছে, নাক্সালিজম রিলেটেড ইস্যুস কি আছে, আর এইটাকে ট্যাকেল করতে গভর্নমেন্ট আর কি স্ট্র্যাটেজি নিয়েছে বা তার কি মেজার্স রয়েছে। তো এই জিনিসটা নিয়ে ডিসকাস করব আমরা। এই নাক্সালিজম টপিকটাতে কিন্তু হোলিস্টিক কভারেজ হবে, এখান থেকে যত কোশ্চেন হতে পারে আমরা সবটাই কভার করব। এটা 2022-এর কোশ্চেন, এটাকে আমরা যেভাবে প্রতিবার তুলে দিই এরকম তুলে দিয়েছি যে এটা 2022-এ এসছে। তো কালকে আমি বললাম যে কালকে হোম মিনিস্টার এটা পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে আমরা নক্সাল মুক্ত ভারত, যেটা 31st মার্চের ডেডলাইন ছিল, 31st মার্চ 2026, সেই দিকে আমরা অ্যাচিভ করে ফেলেছি। বাট অফিসিয়ালি যে ডেটা অ্যানাউন্স করা সেটা বাকি রয়েছে, রিসেন্টলি কিছুদিনের মধ্যে সেটা বেরিয়ে যাবে। তো এবার জানতে হবে যে নক্সালিজমটা কি আসলে, তারপরে আমরা বুঝতে পারবো যে নক্সালিজমটা কিভাবে ইস্যুস হচ্ছে। নক্সালিজম হচ্ছে একটা আইডিওলজি, সেটা হচ্ছে লেফট উইং এক্সট্রিমিজমের একটা আইডিওলজি, যেটা মাওয়িস্ট আইডিওলজি থেকে ডেরাইভ করে। এই মাওয়িস্ট আইডিওলজিতে হচ্ছে কি, এখানটার কথা হচ্ছে যেখানটায় মানুষ বঞ্চিত, শোষিত, নিপীড়িত, যারা এক্সপ্লয়েটেড বাই দ্য সোসাইটি, বাই দ্য আপার ক্লাস অফ দ্য সোসাইটি, আপার সেকশনস অফ দ্য সোসাইটি, এই মার্জিনালাইজড গ্রুপদেরকে, যেমন কৃষক হতে পারে, যেমন লেবার ক্লাস হতে পারে, তাদেরকে তাদেরকে বিচার দেওয়া, তাদেরকে জাস্টিস দেওয়া, সেটা হচ্ছে এদের আইডিওলজি। কিন্তু জাস্টিস আমরা সবাই দিতে চাই সমাজে, কিন্তু নক্সালিজম আর আমাদের আইডিওলজির মধ্যে ডিফারেন্সটা এখানটায়। নক্সালিজম বিশ্বাস করে ভায়োলেন্ট জাস্টিস, তারা নিজের হাতে আইন তুলে নিতে চায়, তারা হচ্ছে জাস্টিস দিতে চায় নিজেদের ওয়েতে, এবং তারা দেশের যে সিস্টেম রয়েছে, সে দেশের সিস্টেমটাকে তারা এগেনস্টে, সে সিস্টেমকে বদলে দিতে চায় বাই ভায়োলেন্ট রেভলিউশন, অস্ত্রের দ্বারা। কিন্তু আমাদের আইডিওলজি কি, আমাদের আইডিওলজি হচ্ছে কনস্টিটিউশনালিজম, যেখানটায় আমরা কনস্টিটিউশনের মাধ্যমে একটা সরকারকে চেঞ্জ করি। বর্তমানে আমাদের দেশে বা রাজ্যে যেই সরকার থাকুক না কেন, যদি কারো মনে থাকে যে এই সরকার আমার পছন্দ নয়, তখন আমাদের কাছে একটা পদ্ধতি আছে, কনস্টিটিউশনাল মিনস, যেমন ভোট, ইলেকশনসে আমরা ভোট দিয়ে চেঞ্জ করতে পারি। উই বিলিভ ইন দিস প্রসেস, সেজন্য আমরা এই দেশে রয়েছি, এই দেশের নিজেদেরকে সিটিজেন মনে করি। কিন্তু নক্সালিজমে সেটা হচ্ছে কি, যে এই সরকার আমার পছন্দ না, গভর্নমেন্ট পছন্দ না, তখন তারা কি করছে, ভায়োলেন্ট স্ট্রাগল করছে, তারা বন্দুকের দমে এই গভর্নমেন্টকে ফেলে দিতে চাইছে, সরকারকেই বদলে দিতে চাইছে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো যদি আমরা একটুখানি দেখি কি লেখা রয়েছে, দেখো, অবজেক্টিভ এটাই রয়েছে যে টু ওভারথ্রো ইন্ডিয়ান স্টেট, নট অনলি গভর্নমেন্ট, পুরো মানে স্টেটটাকে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাকেই চেঞ্জ করে দেবে, নট সাম পার্টিজ অর মানে ইলেক্টেড গভর্নমেন্টস, তারা টোটাল গভর্নমেন্টটাকে চেঞ্জ করে দিতে চায়। তারা এস্টাবলিশ করতে চায় কি পিপলস গভর্নমেন্ট। তাদের মেথোডোলজি কি, আমি যেটা বললাম, মেথোডোলজিটা কি, গরিলা ওয়ারফেয়ার, ক্রিয়েশন অফ লিবারালাইজড জোন। লিবারালাইজড জোন মানে কি, যতটুকুনি এরিয়ার মধ্যে তারা বন্দুকের দমে শাসন করতে পারবে, এই ছোট ছোট পকেটগুলোকে তারা লিবারালাইজড জোন করে দেয়, মানে ইন্ডিপেন্ডেন্ট জায়গা। যেমন আমরা জানি কিছু কিছু ডিস্ট্রিক্টের নাম ছত্তিশগড়, যেমন সুকমা আছে, বিজাপুর আছে, এই জিনিসগুলো, এই এরিয়াগুলোতে কিন্তু গভর্নমেন্টও পৌঁছাতে, মানে আর্ম ফোর্সেসও পৌঁছাতে পারে না, এমন এমন সিচুয়েশন করে। হ্যাঁ, এখন তো ওটা সিচুয়েশন বদলে গেছে, এখন আমরা প্রায় নিয়ার টু এন্ডের কাছে পৌঁছে গেছি। এবার আমরা দেখি ব্যাকগ্রাউন্ড নক্সালিজম ইন ইন্ডিয়া, কিভাবে নক্সালিজমটা শুরু হচ্ছে। যদি দেখি যে ফার্স্ট নক্সালবারি আপরাইজিং যেটা হচ্ছে, এর আগেও ছোট ছোট ইনসিডেন্ট ইন্ডিপেন্ডেন্সের আগে ঘটেছে, কিন্তু মেইন যে ইনসিডেন্টটাকে বলা হয় সেটা হচ্ছে নক্সালবারি ইনসিডেন্ট, আমাদের মানে শিলিগুড়িতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। কোথায়, কার নেতৃত্বে, দেখো, চারু মজুমদার, কানু সান্যাল,
অ্যান্ড জঙ্গল সাঁওতাল। এরা কিন্তু ইনারা এই নাক্সালিজমের এই নক্সালবাড়ি আপরাইজিং করেছিল। তো এই জায়গাটা এমন একটা ছিল যেখানটায় আ ল্যান্ডলর্ডস, বিগ ল্যান্ডলর্ডস সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছিল এই নক্সালবাড়িতে। তার এগেইনস্ট এ এই প্রতিবাদ হয়েছিল নক্সালবাড়ি আপরাইজিং। এটা সামান্যই একটা এগ্রিকালচারাল মুভমেন্ট থেকে এই একটা বড় ইস্যুস ক্রিয়েট হলো নক্সালিজম। দেন আইডিওলজিক্যাল স্প্লিট সেটা তাদের মধ্যে ইন্টারনাল ডিভাইড হলো। দেন ফরমেশন অফ সিপিআই মাওয়িস্ট যেটা বলি আমরা সিপিআইএম, সিপিআইএম সিপিআই মাওয়িস্ট। তো সিপিআই মাওয়িস্ট হচ্ছে এরা ২০০৪ এ যখন এর আগে পর্যন্ত এরা খুব একটা উইক হয়ে রয়েছিল, তখন ওদের যে ছোট ছোট যে অর্গানাইজেশন গুলো আছে, তারা কি করলো? মার্চ করলো। মার্চ করে কিন্তু এই একটা স্ট্রং সিপিআই মা মা আ মাওয়িস্ট তৈরি করলো। আচ্ছা, আমরা যে ইলেকশন লড়ে এই সিপিএম এইটা কিন্তু টোটালি আলাদা। এটা হচ্ছে পলিটিক্যালি পলিটিক্যাল একটা পার্টি। বাট এটা হচ্ছে আই থিংক সিপিআই ওটা মার্ক্সবাদী। বাট এই সিপিআই মানে হচ্ছে হচ্ছে মাওয়িস্ট। বোঝা গেল? এটা হচ্ছে ডিফারেন্স। গুলিয়ে ফেললে চলবে না। দেন ফেজেস অফ নাক্সালিজম ইন ইন্ডিয়া। নাক্সালিজমের অনেকগুলো ফেজ চলেছে। আমরা জানি কোন একটা মুভমেন্ট, কোন একটা মুভমেন্ট না, এটা একটা বিচ্ছিন্নতাবাদী একটা অ্যাগ্রেশন। সো এইটা বিভিন্ন ফেজে হয়েছে। ফার্স্ট শুরু হলো আমরা জানি নক্সালবাড়িতে শুরু হলো। এটা ছিল একটা পিজেন্ট রেভলিউশন। আমি যেটা বললাম ফার্স্টে, এটা সাধারণত একটা কৃষক আন্দোলনের মতোই ছিল। কিন্তু সেটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে। কিন্তু এই আন্দোলনটা যখন একটু ঝিমিয়ে পড়েছিল, যখন অপারেশন স্টিপ প্লেচেস এর আন্ডারে চারু মজুমদারকে যখন তাকে আ জেল হয় এবং সে মারা যায় আমাদের কলকাতাতেই। তো আ এখানে কিন্তু এই ফার্স্ট ফেজ শেষ হলো। সেকেন্ড ফেজ হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড সারভাইভাল। এবার তারা ছোট ছোট ভাগে ভাগ হয়ে যে যার মতো ইন্ডিপেন্ডেন্টলি সেটা স্ট্রাগল চালাতে লাগলো। যেমন এখানটা দেখো পিপলস ওয়ার গ্রুপ, মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার কোথায়? আন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা রিজন এরা আলাদা করে নিজেরা অপারেশন চালাতে লাগলো এবং তারা ডিপ ফরেস্টে চলে গেল। কারণ কি? প্লেনে থাকলে মানে সমতল নরমাল জায়গাতে থাকলে পুলিশের খুব তখন রেড চলছে। দেন হচ্ছে পিক টাইম ২০০৪ থেকে ২০১৪ এই সময় রেড করিডোর ক্রিয়েট করছে। রেড করিডোরটা মানে এটা কি? তাহলে কি বড় এক্সপ্রেসওয়ে? না। রেড করিডোর হচ্ছে দেখা গেল যে সবথেকে ডেপ্রাইভড এরিয়া, সবথেকে অনুন্নত যে জায়গাগুলো, আন্ডার ডেভেলপড রিজিয়ন, সেই রিজিয়নগুলো বিশেষ করে যেগুলো ফরেস্টের মধ্যে রয়েছে, ফরেস্ট লিঙ্কেজ রয়েছে বা ২-৩ টে স্টেটের বর্ডার রয়েছে যেমন ওড়িশা, মা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এই যে রিজিয়নগুলো, এই এরিয়াগুলোকে তারা রেড করিডোর বানালো। করিডোর মানে কি? যাদের সেফ প্যাসেজ। তো এই রেড করিডোর বানিয়ে তারা একটা বিরাট তখন স্ট্রং হয়ে গেল এবং এই সময়তে তারা অনেক বড় কিন্তু আম অ্যাটাক করেছে ইন্ডিয়ার আর্মির মানে ইন্ডিয়ান মানে আর্ম ফোর্সেস এর উপরে। আমরা এই সময় 2010 এ যদি আমরা দেখি, 2010 এ একটা খুব ডেডলিয়েস্ট অ্যাটাক হয়। সেটা হচ্ছে দান্তেওয়াড়া, ছত্তিশগড় দান্তেওয়াড়া। এই দান্তেওয়াড়ার সাথে আমার পার্সোনালি একটা মানে ইনসিডেন্টস জানা আছে, সেটা আমি শেয়ার করতে পারি। এই দান্তেওয়াড়াতে 2010 সবথেকে ভয়ঙ্কর মাওয়িস্ট অ্যাটাকের মধ্যে একটা হয়। ৭৬ ৭৬ টা সিএআরপিএফ পার্সোনাল তারা ডেথ হয়। ৭৬ জন। ৭৬ জনের মধ্যে ৭৪ জন সিআরপিএফ আর ২ জন ছত্তিশগড় পুলিশের ছিল। তো মানে খুব সম্ভবত এরকম একটা ডেটা। তো এই ইনসিডেন্টটা সবথেকে ভয়ঙ্কর মাওয়িস্ট অ্যাটাক এর ভিত্তিতে এবং আমার নিজের পার্সোনাল যদি বলি এই আমার মানে আমার মামা, নিজের মামা সে সিআরপিএফ এ রয়েছে এবং তাদের পুরো কনভয় যাচ্ছিল এবং আমার মামা ছিল আগের গাড়িতে। তার পেছনের গাড়িটা পুরো আইডি ব্লাস্ট করে উড়ে যায়। তো এইখানটায় পুরো ৭৬ জন জওয়ান মারা গেছিল। তো এটা খুবই একটা মানে এই মাওয়িস্ট নক্সালিজমের মানে হিস্ট্রিতে আমাদের ইন্ডিয়ার হিস্ট্রিতে নক্সালিজমের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর টাইম ছিল। বাট সেখান থেকে এখন গিয়ে দাঁড়িয়ে জিনিসটা অনেকটা চেঞ্জেস এসছে এবং সেজন্য এই জিনিসটা আমার অনেকটা পার্সোনালিও কানেক্ট করতে পারি। আমার মামা বলেছিল। কারণ তখন সিআরপিএফ থেকে একটা ডিভিশন করা হয়েছিল এই নক্সালিজমকে আটকানোর জন্য, সেটা হচ্ছে কোবরা বাহিনী। মাথায় রাখবে এটা কিন্তু আসবে কোবরা বাহিনী। পরবর্তীকালে আমরা দেখব। কোবরা ফর ডেডিকেটেডলি ফর নাক্সাল টু আ আ টু কনফাইন বা ওদেরকে কন্ট্রোল করার জন্য টু কন্ট্রোল নক্সালিজম। তো এটা কোবরা বাহিনী। কোবরা বাহিনীটা কিভাবে তৈরি হয়েছিল? সিআরপিএফ এর থেকে বাছাই করে
ক্যাটাগরাইজ করে তাদের কোবরাতে পাঠানো হয় ফর ফর সাম ইয়ার্স। কিছু বছরের জন্য তারা কোবরা বাহিনীতে কাজ করে। তো সেই সময়তে মামাই কোবরাতে ছিল এবং আ সেই দান্তেওয়াড়াতে গেছিল। হুম। তারপরে দেখছি মিনিট। হুম। তারপরে আমরা দেখব যে ডিক্লাইন। এবার 2014 এর ফেজ আসছে। এটাতে কি আসছে? ডিক্লাইন হচ্ছে। এখানে গভর্নমেন্ট কিছু স্ট্র্যাটেজি নিয়েছে ২০১৪ থেকে প্রেজেন্ট টাইমে। সমাধান স্ট্র্যাটেজি। আমরা কি করছি? আমরা ফোর্স নিয়ে যাচ্ছি, নক্সালকে মুক্ত করছি, এরিয়াটা সেখানে ফোর্স ডেভেলপমেন্ট করছি। কিন্তু নক্সালিজমটা ক্রিয়েট হলো কি করে? মানুষ কিছু না কিছু থেকে বঞ্চিত ছিল। সেই সুযোগটা নক্সালরা নিয়েছিল, মাওয়িস্টরা নিয়েছিল। সেখান থেকেই তো জিনিসটা ক্রিয়েট হয়েছিল। তো আমরা যদি ফোর্স মোতায়েন করে রাখি, তাহলে কি সেই সমাধানটা হলো? না। তো সমাধান স্ট্র্যাটেজির মাধ্যমে যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, নক্সালদেরকে হাঁটিয়ে দেওয়া। নক্সালরা ওখানে অনেক সার্ভিস দিত। তারা বিচার দিত। তারা ওখানে অনেক কিছু তারা লাইভলিহুড প্রোগ্রাম চালাতো। তো যখন নক্সালকে হাঁটিয়ে দিলাম, শুধু আমি ফোর্স দিলে সিকিউরিটি দিয়ে তো লাভ নেই। তার যে সিকিউরিটি তো দিচ্ছি না, আল্টিমেটলি নক্সাল যাতে না ক্রিয়েট হতে পারে সেটার জন্য আমরা ফোর্স সমাধান করছি। কিন্তু সেটা তো পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন হচ্ছে ওখানকার মানুষদেরকে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনের আওতায় আনা। ইন্ডিয়ান সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় আনা। তাদের নরমাল জীবনে ফিরিয়ে আনা। তাদের লাইভলিহুড দেওয়া। তাদের যেগুলো বেসিক নেসেসিটিস গুলো সেগুলোকে দিয়ে দেওয়া। তো এই সমাধানের স্ট্র্যাটেজির মাধ্যমে সেগুলোকে পূরণ করা হচ্ছে। এবার আমরা দেখি কজেস অফ নক্সালিজম ইন ইন্ডিয়া। ওভারঅল কিন্তু কজেস আমি বলে দিয়েছি। তাও যদি একবার আমি রিডিং করিয়ে দিই তাহলে আরো স্ট্রাকচারড হয়ে যাবে। দেখো ল্যান্ড এলিয়েনেশন। ল্যান্ড এলিয়েনেশন কি বলছে যে আমরা জানি বেশিরভাগ যেই মানে মুভমেন্ট গুলো হয়েছে এগুলো ট্রাইবাল আর এগ্রিকালচার সেন্ট্রিক হয়েছিল। কেন হয়েছিল? আমরা জানি যে আমাদের ল্যান্ড রিলেটেড কিন্তু অনেক ইস্যুস হয়েছে। যে ল্যান্ড রিলেটেড যে আমাদের ল পাস হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স, যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু সঠিকভাবে সব জায়গা হয়নি। তার ফলে কি হচ্ছে কি যে ল্যান্ড রিলেটেড যে অসমতা, বৈষম্য ক্রিয়েট হচ্ছে সেটাও একটা অসন্তোষের কারণ। মাইনিং ডেভেলপমেন্ট প্যারাডক্স। দেখা গেল মাইনিং এর জন্য লিজ দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই নিয়ে আর মাইনিং গুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ফরেস্ট এরিয়াতে, ট্রাইবাল এরিয়াতেই হয়। এর ফলে কি হচ্ছে কি তাদের যে কম্পেনসেশন, তাদের যে ল্যান্ড রাইটস সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখা গেলো তারা কম্পেনসেশন ঠিকভাবে পায়নি। তাদের যে ল্যান্ড রাইটস ছিল তারা দেখা গেলো জঙ্গলেই তাদের সেখান থেকে তাদের লাইভলিহুড চলতো জঙ্গলে জিনিসপত্র নিয়ে। তো সেটা দেখা গেলো তাদের রাইটসটাও তারা হারিয়েছে। তো এখান থেকে কি হচ্ছে? ক্ষোভের সঞ্চয় হচ্ছে। ফরেস্ট রাইটস ভায়োলেশন সেম অ্যাজ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 পাস হওয়ার পরে দেখা গেল আগে যেমন অবাধে ফরেস্ট থেকে ফরেস্ট ন্যাচারাল জিনিসপত্রগুলো যেমন তারা কালেক্ট করতে পারত, সেটা কিন্তু আর কালেক্ট করতে পারছে না। তো গভর্নেন্স ডেফিসিট তার মানে কি? যে ওই যে প্রত্যন্ত এরিয়ায় যে গভর্নেন্স পৌঁছাতে পারেনি তাদের মানে আমাদের গভর্নেন্স বলতে কি, কি আছে? পুলিশ, কোর্ট, শিক্ষা, হেলথ, এডুকেশন তো এই জিনিসগুলো তো পৌঁছাতে পারেনি। সেগুলো কে পূরণ করেছে? নকশালরা পূরণ করেছে। জন আদালত, পিপলস কোর্টের মাধ্যমে সেখানটায় তারা কি করছে? বিচার প্রোভাইড করছে এবং তারা নিজস্ব সিস্টেম ক্রিয়েট করে ফেলেছে। গভর্নমেন্টে নেই তো তারা নিজস্ব সিস্টেম তৈরি করেছে। সোসিও ইকোনমিক নেগলেক্ট আমি বললাম ওইসব এরিয়াতে কি হলো? পভার্টি, ম্যালনিউট্রিশন, আনএমপ্লয়মেন্ট, এক্সপ্লয়টেশন অফ মিডলম্যান কি আছে? যোদ্ধা যেটা আমরা শুনেছি ঠিকাদার, কন্ট্রাক্টর, মানি লেন্ডার যে এক্সপ্লয়টেশনটা, ইনফ্রাস্ট্রাকচার আইসোলেশন আমরা জানি যে ওখানটায় ওই এরিয়াগুলো কিন্তু মেইন সিটি, মেইন এরিয়ার সাথে কিন্তু ইকোনমিক হাবের সাথে কিন্তু রোড ওয়াইজ কানেক্টেড নেই। তো এই কজগুলো কি করছে? নক্সালিজমকে ইন্ডিয়াতে আরো বাড়তে দিয়েছে। এবার বলছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। কোয়েশ্চেন কিন্তু ২০২২ সালে এই টপিকটার উপরেই এসছে যে গভর্নমেন্টের কি স্ট্র্যাটেজিটা নিয়েছে। এবার আমাদের কি স্ট্র্যাটেজি রয়েছে? তো তার সবথেকে হচ্ছে সমাধান ডক্ট্রিন। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। স্মার্ট লিডারশিপ। এটা হচ্ছে সিকিউরিটির মেজারে। মানে আমরা মাল্টিপ্রং স্ট্র্যাটেজি নিয়েছি। অনেকগুলো স্ট্র্যাটেজি। এবার হচ্ছে একেকটা করে দেখব যে সিকিউরিটির দিক থেকে কি নিয়েছি। সমাধান স্ট্র্যাটেজি। স্মার্ট লিডারশিপ। স্মার্ট লিডারশিপ কেন? মানে আমি সেই কমান্ডারকে পাঠাবো যে কিনা এখানে এক্সপেরিয়েন্স হয়ে রয়েছে। সে অনেকদিন ধরে নাক্সালিজম নিয়ে কাজ করছে। সেরকম লিডারশিপ পাঠাবো। তো স্মার্ট লিডারশিপ, aggressive strategy, aim for motivation and training, A for actionable intelligence, D for dashboard based KPIs. তো ড্যাশবোর্ডসটা কিসের? যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর যেগুলো আছে কেপিআই যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। কিরম, কিরম পারফরম্যান্স হচ্ছে দেখা গেল সিকিউরিটি রিলেটেড মানে টোটাল ডেটাটা অ্যাজ এ ডিজিটাইজড বোর্ডে তৈরি হয়ে যাবে।
দেন হার্নেসিং টেকনোলজি, টেকনোলজি ইউজ করো, ড্রোন ইউজ করো, এতে অ্যাকশন প্ল্যান ফর ইচ থিয়েটার, সব সব থিয়েটারেই, সব থিয়েটার বলতে যে সব ফ্রন্টে যেন আমাদের একটা অ্যাকশন প্ল্যান থাকে। এন ফর নো অ্যাক্সেস অফ ফাইন্যান্সিং, নাক্সালদের ফাইন্যান্সিং কাট করে দাও। তো এনআইডির মাধ্যমে ফাইন্যান্সিং কাট করে দেওয়া হয়েছে। এবারে আর কি করছে, এটা না একটা স্ট্র্যাটেজি হয়ে গেল। এইবারে কি গ্রাউন্ডে কি আছে দেখো, স্পেশালাইজ ফোর্স। আমি একটু আগে বললাম যে কোবরা বাহিনী, সেখানে আমার মামা ছিলেন কিছুদিন, কিছু বছরের জন্য। তো কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন, এটা অফ দ্য সিআরপিএফ। এই যে আমি বললাম যে সিআরপিএফ থেকে কিন্তু কোবরা বাহিনী তৈরি করা হয়েছে। দেন গ্রে হর্নসটা হচ্ছে পুলিশের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এরা করেছিল। অ্যান্ড দেন ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। সিকিউরিটি রিলেটেড এক্সপেন্ডিচারে বলছে যে 100% মানে সেন্ট্রাল গভর্নমেন্ট রিইম্বার্সড করে দেবে। রিইম্বার্সমেন্ট কি, যে কোনো স্টেট গভর্নমেন্ট যদি এই নক্সাল রিলেটেড অপারেশনে যা যা খরচা করবে, যা যা ইন্স্যুরেন্সের লাগবে, কমিউনিটি পুলিশিংয়ের জন্য খরচা লাগবে, সব 100% সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা দিয়ে দেবে। তুমি খরচা করো, বিল পাঠাও, টাকা দিয়ে দেবো। তাকে বলে রিইম্বার্সমেন্ট। দেন ফর্টিফাইড পুলিশ স্টেশনস, আমাদের লোকাল এরিয়াতে যে পুলিশ স্টেশন থাকে সেগুলো তো অতটা ফর্টিফাইড হয় না। কিন্তু সেই এরিয়াতে কি নর্মাল আমাদের এখানকার মতো পুলিশ স্টেশন হলে হবে না, যখন তখন অ্যাটাক হতে পারে। তাই বলছে যে পুরো দুর্গের মতো পুলিশ স্টেশনটাকে তৈরি করে। এরকম 656খানা ফর্টিফাইড পুলিশ স্টেশন কিন্তু অলরেডি কনস্ট্রাক্টেড হয়ে গেছে। দেন চোকিং নাক্সাল ফাইন্যান্স, যেটা হলো যে এনআইএ আর ইডিকে খুবই অ্যাক্টিভ করে যে ফাইন্যান্স, যাতে আমাদের নর্মাল এরিয়া থেকেও যেন, যেটাকে বলে আরবান নাক্সাল থেকেও যেন সে টাকাটা না পৌঁছায় ওখানটায়। দেন ডেভেলপমেন্ট লিড ইনিশিয়েটিভ, এবার হলো এটা সিকিউরিটি দিলাম যে আমি ফোর্স টোর্স একদম রেডি করে দিয়েছি। এবার কি করতে হবে, যে ডেভেলপমেন্টটা করতে হবে, যার জন্য এর রুট, ডেভেলপমেন্টটাকে যদি করি। তো বলছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করা হচ্ছে দেখো, স্পেশাল সেন্টার অ্যাসিস্ট্যান্স, যেগুলো মোস্ট এফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে সেন্ট্রাল আলাদা করে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে ফর পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেমন ব্রিজেস, প্রাইমারি হেলথ কেয়ার। দেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য, কানেক্টিভিটির জন্য কি করছে, রোড 15,000 কিলোমিটার অলরেডি রোড তৈরি হয়ে গেছে। মোবাইল টাওয়ার বসানো হয়েছে যাতে আরও বেশি ভালো কানেক্টিভিটি থাকে, পড়াশোনার সুবিধা। ফোন কানেক্টিভিটি থাকলে মানে টাওয়ার থাকলে পড়াশোনা সব কিছু সুবিধা। এডুকেশনের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা হচ্ছে, যে ওখান থেকে বাচ্চাদের নিয়ে রেসিডেন্টে থেকে পড়াশোনা করাবো। আইটিআই ছাড় দেওয়া হচ্ছে। ফিনান্সিয়াল ইনক্লুশনে কি বলছে, যে 6,000 পোস্ট অফিস তৈরি করা হয়েছে, 1800+ ব্যাংকের ব্রাঞ্চেস, এটিএমস করা হয়েছে। অ্যান্ড দ্য রাইটস হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট। এটা কি বলছে, যে প্রায়োরিটাইজিং দ্য সেটেলমেন্ট অফ ইন্ডিভিজুয়াল কমিউনিটি ফরেস্ট রাইট টু রিডিউস ট্রাইবাল এলিয়েনেশন। বলছে যে তাদের যে রাইটসগুলো হারিয়ে গেছিল, সেই ফরেস্ট রাইটস অ্যাক্টের মাধ্যমে সেগুলোকে দ্রুত তাদের সমাধান করা, এবং তাদের রাইটস এবং কমিউনিটির যে রাইটসগুলো আছে, এই অ্যাক্টটা তো আর তাদের এগেইনস্টে না, এটাকে স্ট্রাকচার্ড করেছিল। তো বলছে যে স্ট্রাকচার্ড করার সময় যারা বাদ হয়ে যাচ্ছে তাদেরকে সেট করে নেওয়া। নিয়ার নেল্লানার স্কিম, ছত্তিশগড়ের এটা স্টেট স্পেসিফিক স্কিম, দেখে নেবে যে সব স্কিমগুলোকে এক জায়গায় করে একটা গুড গভর্নেন্স ক্রিয়েট করা। সারেন্ডার রিহ্যাবিলিটেশন পলিসি, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো নক্সাল সারেন্ডার করতে চায়, তার জন্য কিন্তু গভর্নমেন্ট ফেসিলিটি দিয়েছে, যে ইমিডিয়েট গ্র্যান্ট 5 লাখ টাকা তাকে দেখা রাখবে, এবং র্যাঙ্ক অনুযায়ী, এবং যদি লোয়ার র্যাঙ্কের কেউ হয় দেন 2.5 লাখ টাকা। মেইন স্ট্রিমের জন্য তারা যাতে নর্মাল স্ট্রিমে ফিরে যেতে পারে, তার জন্য ভোকেশনাল ট্রেনিং, মাল্টি স্ট্রাইপেন্ড ফর 3 ইয়ার্স, এই জিনিসগুলো করা আছে। হাউজিং থেকে সব দেওয়া হবে। পাবলিক পারসেপশন ম্যানেজমেন্ট কি বলছে, যে যেন পাবলিকের এই পারসেপশন ক্রিয়েট হয় যে তারা বঞ্চিত নয়, তারা এলিয়েনেট নয়, তারা আলাদা হয়ে যায়নি। তার জন্য দেখো বাস্তার অলিম্পিক্সও কিন্তু করা হয়েছে। মানে ওই রিজন, বাস্তার রিজন আমরা জানি সব থেকে নক্সাল এফেক্টেড রিজনের মধ্যে একটা। তো সেই রিজনে যদি আমরা অলিম্পিক্স করছি, নাম কি বাস্তার অলিম্পিক্স, তো সেখানটা একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে, তার মেইন স্ট্রিমে ফিরে আসছে সেখানকার ইউথরা। এবার দেখি যে কি কি চ্যালেঞ্জেস আসছে না। নক্সালিজম তো যদি এতটা সোজা হতো তুলে ফেলা, তাহলে তো এতদিনে হয়ে যেত। কিন্তু কি কি চ্যালেঞ্জ আসছে আমরা জানি। নক্সালরা অপারেট কোথা থেকে করে, নক্সাল অপারেট করে জঙ্গল থেকে, পাহাড় থেকে। তো ঘন জঙ্গল বিশেষ করে। তো সেখানে যে জিওগ্রাফিক্যাল একটা কনস্ট্রেন্ট তৈরি হচ্ছে। ট্যাকটিক্যাল, তারা কি করছে, আইডি ব্লাস্ট, রাস্তা তৈরির আগেই তারা আইডি পুঁতে রাখছে, রাস্তা হয়ে গেছে নতুন রাস্তা, দেখা গেল কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটিস যাচ্ছে, আইডি ব্লাস্ট করে উড়িয়ে দিল। তো এই জিনিসগুলো তো এর সাথে লড়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। যে সেফ হেভেন ইন্টারস্টেট জাংশন, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, এই 3টে স্টেটের একটা বর্ডার মিলে ওই জায়গাটা কি করছে ওরা, ওই জায়গাটা ওদের ঘাঁটি বানাচ্ছে। এর ফলে স্টেটের যদি ছত্তিশগড়ে কাণ্ড
কোনো একটা ঘটনা ঘটালো, ইনসিডেন্ট করে ওড়িশাতে চলে আসলো। তার ফলে ছত্তিশগড় পুলিশ ওড়িশাতে অ্যাকশন নিতে প্রবলেম হচ্ছে বা ওড়িশাতে করে তেলেঙ্গানায় চলে যাচ্ছে। তো ওরা ওই সুবিধাটা নিয়েছে। দেন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনাল গ্যাপস। বলছে ইন্টেলিজেন্স অপারেশনাল গ্যাপস কি বলছে দেখো, যে হিউম্যান ইন্টেলিজেন্স তো পাচ্ছি না। মানে ওদের ওখান থেকে খবর লিক হচ্ছে না। যে গ্রামের মানুষরা দিতে চাইছে না। কারণ কি পিপলস জাজ জন আদালত আছে যেটা পিপলস কোর্টস। তারা কি করছে, তারা কিন্তু যদি জানতে পারে যে এ খবর দিয়েছে তাহলে তার বিরাট সাজা। ঠিক আছে? টেকনোলজি ক্যানোপি। এবার সবার মনে হতে পারে ঠিক আছে জঙ্গল রয়েছে তো আমি তো ড্রোন উড়িয়ে দেখে নিতে পারবো প্রত্যেকে কে কোথায় রয়েছে। না, এত ঘন জঙ্গল, এই ক্যানোপির জন্য ঘন জঙ্গলে কিন্তু সেই টেকনোলজিরও স্যাটেলাইটেরও সুবিধা নেওয়া যাচ্ছে না। দেন গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট হার্ডলস আমি যেটা বললাম যে ট্রাস্ট ডেফিসিট, যে ওখানে ডিকেডস অফ আন্ডার ডেভেলপমেন্ট ক্রিয়েট দিস কাইন্ড অফ থিংস। তো ওইটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অভাব, গভর্নেন্সের অভাব, হেলথ, বেসিক ফেসিলিটিস নেই। তারপর আইডিওলজিক্যাল আর স্ট্রাকচারাল চেঞ্জ। আইডিওলজিক্যাল চেঞ্জ কি দেখো, আরবান নাক্সালিজম আমরা জানি খুব রিসেন্টলি এটা খুবই একটা কনটেক্সটে এসেছিল। তো আরবানাইজেশন নকশাল হচ্ছে কি যে শহর অঞ্চলেও মেইন স্ট্রিমেও অনেক মানুষ আছে যারা নক্সালের প্রতি সিম্পেথাইজ, তারা মাওয়িস্ট নক্সালিজমের প্রতি তারা সিম্পেথাইজ, তারা হয়তো বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় জায়গায় তারা চাকরি করছে, তারা উকিল কোর্টে। তো তারা কি করছে, তারা ইনডিরেক্টলি ইকোনমিক্যালি, ইনডিরেক্টলি তারা হচ্ছে ডিরেক্টলি তারা তাদেরকে লিগালি হেল্প করছে। তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে। এক্সটর্শন ইকোনমি, তারা এক্সটর্শন মানে তারা কাউকে তুলে নিয়ে গিয়ে সেটা টাকা দাবি করছে। এইভাবেও তারা জিনিসটাকে চালাচ্ছে। রেডিকালাইজেশনস ইউথ, হ্যাঁ, যদি কোনো জায়গায় মাওয়িস্ট অপারেশন হলো, সেই জায়গায় কোনো সাধারণ মানুষ মারা গেল, তখন সেটা নক্সালরা কি করে? যে তাদেরকে আরো ভড়কায় মানুষদেরকে যে দেখো সাধারণ মানুষকে মেরে দিচ্ছে। তো এইভাবে কিন্তু যেটা রেডিকালাইজাস তারা ইউথদেরকে করছে। দেন ওয়ে ফরওয়ার্ড আমরা কি করতে পারি? আমি যেটা আগেও বললাম যে ফ্রম ক্লিয়ার হোল টু ডেভেলপ। ক্লিয়ার হোল্ড মানে কি? আমি কোনো নক্সাল এরিয়াতে অপারেশন করলাম, চালালাম। আমি আমার সিআরপিএফ, সিএফপিএফ সব গেছে। গিয়ে নকশালকে মেরে দিয়েছি, দিয়ে আমরা ওখানটায় জায়গাটাকে দখল করে নিয়েছি বা তাদের তাড়িয়ে দিয়ে জায়গা দখল করে। তো আমি ওখানটায় ফোর্স মোতায়েন রাখছি। কিন্তু নকশালরা যে ওখানটায় এতদিন ধরে ফেসিলিটিস গুলো দিচ্ছিল সেগুলো কি হলো? তো বলছে যে সেটার পরিবর্তে যে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে সাথে আমরা ফোর্সের সাথে সাথেও আমরা অনেক সিভিলিয়ান যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো করতে পারি। তাদেরকে হেলথ, এডুকেশনস, জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা যে জুডিশিয়ারি এই জিনিসগুলো যেন প্রোভাইড করি। ইউনিভার্সাল সার্ভিস ডেলিভারি। ইউনিভার্সাল সার্ভিস মানে কি? ইউনিভার্সাল সার্ভিস হচ্ছে এডুকেশন, হেলথ, ইলেকট্রিসিটি। এই যে হেলথ, এডুকেশন, ইলেকট্রিসিটি। এগুলো যেন বলছে যে নিয়ত নিল্লানার ইয়োর গুড ভিলেজ, এই ছত্তিশগড় আমরা দেখলাম যে এই আ আন্ডারে স্কিমের আন্ডারে কি করছে যে মোস্ট এফেক্টিভ যে ডিস্ট্রিক্টগুলো আছে নক্সালিজমে, সেখানে করছে কি যে 100% এনশিওর করা হচ্ছে যেখানে হেলথের, এডুকেশনের আর ইলেকট্রিসিটির যেন কভারেজ থাকে। তাহলে যে ডেভেলপমেন্টটা যদি তাদের কাছে পৌঁছে যায় তাহলে কেউ কিন্তু নতুন করে নক্সালিজমের কাছে নক্সালিজমে যোগ দেবে না। এবং নক্সালরাও কিন্তু আর বোঝাতে পারবে না যে তোমাদের ডেভেলপমেন্টে তোমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। কারণ 100% মানে সবার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, সবার বাড়িতে হেলথ কেয়ার ফেসিলিটিস গভর্নমেন্ট দিচ্ছে, এডুকেশন দিচ্ছে। আর ইনস্টিটিউশনালাইজিং ট্রাইবাল অ্যাক্ট, পেশা আর ফরেস্ট রাইটস। এই পেশা আর ফরেস্ট রাইটস এর মাধ্যমে কি হচ্ছে কি পেশা গ্রাম সভাকে খুবই স্ট্রং বানায় আমরা জানি পেশা অ্যাক্টের থ্রুতে। তো এগুলোকে যখন আরো আমরা মজবুত করে দিচ্ছি, জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করছি, তখন কি হচ্ছে কি যে এই যে গ্রাম সভার যে এম্পাওয়ারমেন্ট হচ্ছে তার ফলে কি হচ্ছে মানুষের ওখানকার লোকাল মানুষের কিন্তু রাইটস অনেকটা বেড়ে যাচ্ছে। তারা ডিসাইড করে। আমরা জানি পেশা অ্যাক্ট যদি আমরা কনস্টিটিউশন আমরা পলিটিতে পড়ি তখন দেখতে পাবো যে গ্রাম সভা ডিসাইড করছে যে মাইনর মিনারেলস এর ক্ষেত্রে তো তারা ডিরেক্টলি মানে তারা ডিসাইড করবে যে এখানটায় হবে কি খনন হবে কি হবে না। তো তারা ডিরেক্টলি সেটাকে ডিল করছে। তো এই জিনিসগুলোকে আরো ইমপ্লিমেন্ট করা, ল্যান্ড রেকর্ড ডিজিটাইজেশন করা, তাদের যে ল্যান্ড রেকর্ডগুলো যদি আমরা ডিজিটাল করে দিই, তার ফলে কি হবে যে মিডল ম্যান যারা ল্যান্ড গ্র্যাব করে নিচ্ছে তাদের সেগুলো আর হবে না। তো ফিউচারে কোনো মানুষের মধ্যে কোনো প্রবলেমই থাকবে না। ভূ-আক্ষেপই হবে না। স্ট্র্যাটেজিক পোর্ট ইনসার্জেন্স সিকিউরিটি, আমরা সিকিউরিটির দিক থেকে আমরা কি করব যে ডিমাইনিং অপারেশন করব। যেখানে মাইনিং পুঁতে রেখে দিয়েছে কারণ আইডি প্রচুর তারা বিছিয়ে রেখেছে। সেগুলোকে ডিমাইনিং করতে যাব।
স্ট্রেংথেনিং লোকাল পুলিশ, আমরা কতদিন ধরে সিআরপিএফ রেখে দেবো, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স রেখে দেবো। তখন আমাকে আস্তে, আস্তে কি করতে হবে যে পুলিশদেরকে, ওখানকার যে স্টেট পুলিশ রয়েছে, লোকাল পুলিশদেরকে আরো স্ট্রেংথ করা, স্ট্রং বানানো। কানেক্টিং আরবান মাওয়িজম এবং আইডিওলজি। তো বলছে কাউন্টারিং আরবান মাওয়িজম কি করতে হবে? বলছে ন্যারেটিভ বিল্ডিং করতে হবে। যে বাস্তার অলিম্পিক যে করা হলো, তখন কি করলো? যে শহরের মানুষরাও কিন্তু বুঝতে পারলো যে না, ওখানে তো আপনার ডেভেলপমেন্ট চলছে। এত সুন্দর একটা ইউনিভার্সিটি বাস্তার অলিম্পিক। অলিম্পিকের নাম দিয়ে ওই জায়গাটা কিন্তু একটা যে স্পোর্টস অ্যাক্টিভিটি, হ্যাঁ, ওখানকার ইয়ুথদেরকে নতুন সমাজের সাথে কানেক্ট করে দেওয়া, আমাদের মেইনস্ট্রিম সমাজের সাথে কানেক্ট করে দেওয়া। এই জিনিসগুলো কিন্তু আমাদের আরবান এরিয়াতে যে ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা যেটা চাইছে সেটা তারা করতে পারবে না। ইনফ্লুয়েন্সিয়াল যেগুলো, যারা আরবান নকশাল, যারা নক্সালিজমের প্রতি সিম্প্যাথাইজার, তারা কিন্তু আর কাউকে আর বোঝাতে পারবে না আমাদের এই আরবান এরিয়াতে, আমাদের নরমাল জায়গাতে, যে দেখো ওদের সাথে অন্যায় হচ্ছে। তো এই ন্যারেটিভ ওয়ারফেয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাবো রিসেন্টলি যত ওয়ার হচ্ছে কিন্তু ন্যারেটিভ ওয়ারফেয়ার খুবই ইম্পর্টেন্ট। তুমি কি ন্যারেটিভ সেট করছো, মানুষকে তুমি কি বোঝাচ্ছ, তাতে কিন্তু যুদ্ধ অনেকটা জেতা যায়। যেমন ইরান আর ইউএস এর যুদ্ধ এখন যদি দেখা যায় যে ইরান নেক্সট লেভেলে ন্যারেটিভ ওয়ারফেয়ার করছে, যে যেই মিসাইল ইউএস এর এয়ারফোর্সকে অ্যাটাক করেছে, এয়ার বেসে অ্যাটাক করেছে, তো যখন মিসাইলটা ছাড়ছে তখন ইরানের যে একটা আহ, সৈনিক আর্মি ম্যান, সে কি করছে যে ড্রিঙ্কস করছে, কোনো একটা ড্রিঙ্কস করছে, এবং সে ক্যামেরা করছে, এরকম করে সেলফি ক্যামেরা দিয়ে দেখাচ্ছে পেছনে মিসাইল উঠছে। তো এগুলো হচ্ছে ন্যারেটিভ ওয়ারফেয়ার। তো আমরা যখন ন্যারেটিভ ওয়ারফেয়ারে যখন আমরা এগিয়ে থাকবো না, তখন কিন্তু আমরা তাদেরকে অনেকটাই মানে হারিয়ে দিতে পারবো। ইকোনমিক ডাইভার্সিফিকেশন বলছে কি যে আমাদের তাদেরকে লাইভলিহুডের ব্যবস্থা করা, ঠিক আছে? যে ইকো ট্যুরিজম, মাইনার ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রিজ, মাইনার ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রিজ কি আছে, কি মধু, হানি, ঠিক আছে, আরো অনেক কিছু আছে, ডেয়ারি কোঅপারেটিভস, ইনফ্রাস্ট্রাকচার, রোড, মোবাইল, ব্যাংকস, এটা কানেক্টিভিটি, 3C কানেক্টিভিটি, রোড, মোবাইল, ব্যাংক। দেন কনক্লুশন, দেখো সুন্দর কনক্লুশন, মার্চ 2026 মাইলস্টোন। মার্চ 2026 কেন লেখা রয়েছে? কারণ এটা গভর্নমেন্ট, অফিসিয়াল গভর্নমেন্টের থেকে 31 মার্চ হচ্ছে গভর্নমেন্টের টার্গেট ছিল যে এলিমিনেশন অফ নাক্সালিজম, যেটা গভর্নমেন্ট মনে বলছে যে সেটা পূরণ করেছে এবং অফিসিয়ালি ডিক্লেয়ার করা বাকি। But March 2026 milestone marks a transition for armed conflict to integrated development. আমরা দেখলাম যে সমাধান, স্ট্র্যাটেজি এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই মাইলস্টোনটা হাসিল করেছি। বলছে ফিউচার সাকসেস লাইজ ইন দ্য, ফিউচার সাকসেসটা এবার কিভাবে পাবো? এবার করবো কি যে ট্রান্সফর্মিং রেড করিডোর, যে রেড করিডোরগুলোকে সেটাকে ট্রান্সফর্ম করে কি করব, যে ভাইব্রেন্ট সোশিও ইকোনমিক জোন থ্রু ট্রাইবাল এম্পাওয়ারমেন্ট, সেগুলোকে একদম সোশিও ইকোনমিক জোন বানিয়ে দেবো। কিভাবে? যে সে ট্রাইবাল যে এরিয়াগুলো আছে তাদেরকে আরও এম্পাওয়ার করে। বুঝে গেল? টোটাল টপিকটা কিন্তু যেমন বেঙ্গলিতে রয়েছে, ইংলিশে রয়েছে, তেমনি কিন্তু আমরা বেঙ্গলিতেও কিন্তু এটা প্রোভাইড করেছি। যদি দেখো টোটালটাই কিন্তু বেঙ্গলিতে রয়েছে। ভারতের নকশালবাদের পটভূমি, ভারতের নকশালবাদের বিভিন্ন পর্যায়, ভারতের নকশালবাদের কারণ। তো কেউ যদি মনে করে যে আমি বাংলাতে আ এক্সাম দেবো, সে বাংলাতে দিতে পারে। আমাদের ফুল কনটেন্ট কিন্তু আমরা ইংলিশে প্লাস বাংলাতে তৈরি হয়। আমাদের যখন ওয়েবসাইটে যাবে দেখতে পাবে এই সমস্ত কনটেন্ট বেঙ্গলি প্লাস ইংলিশে তৈরি। তো এই যে পুরো টপিকটা, ভিডিওটা দেখার পরে এবং টপিকটা আমাদের ওয়েবসাইটে যাবে, গিয়ে বেঙ্গলি বা ইংলিশে যে আর যেটা সুবিধা সেটা পড়ে, রিভিশন করে এই কোয়েশ্চেন যেটা 2022 তে এসেছিল, এই কোয়েশ্চেনটা অ্যান্সার করবে। 15 মার্কসের কোয়েশ্চেন, 15 মিনিটস টাইম নেবে, লিখে আমাদের ওয়েবসাইটে জমা করবে। আমরা কিন্তু সেটা এভালুয়েট করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তার সাথে, সাথে আজকের দিনে যা প্রিলিমস রিলেটেড জিনিস আছে, তো প্রিলিমস বাইটসে তোমরা পেয়ে যাবে। নোটস বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে পাবে। আর আমাদের ইউটিউবে এগুলোতে ভিডিও এক্সপ্লেনেশন পেয়েই যাবে। তার সাথে এডিটোরিয়াল এক্সপ্লেনও কিন্তু ভিডিও অ্যানালাইসিস প্লাস নোটস বেঙ্গলি প্লাস ইংলিশে তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আরও কানেক্টেড থাকো তোমরা আইসিএস এর সাথে। আমরা আরও ভালো, ভালো জিনিস ইউপিএসসি 2026 এর প্রিলিমসের জন্য প্রোভাইড করব। আশা করছি তোমাদের প্রিপারেশন ভালো চলছে এবং আমাদের রিসেন্টলি সিমুলেটেড টেস্ট হতে চলেছে। তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে কানেক্ট করে নেবে। অল দ্য বেস্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ।